দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সরকার হটানোর স্বপ্ন পূরণে আমেরিকা আর আসবে না, এমনকি লন্ডন থেকেও ডাক দিয়ে আর লাভ হবে না। বলেন, আন্দোলন আর রাজনীতির নামে তারা এখন ভণ্ডামি শুরু করেছে। বিকেলে রাজধানী মোহাম্মদপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ভারতের সাথে বিএনপি শত্রুতা করে সংশয় সন্দেহ সৃষ্টি করেছিল অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় এসে সব সংশয় ভেঙে দিয়েছে শেখ হাসিনা সরকার। 42% লোক আমাদেরকে ভোট দিয়েছে। শেখ হাসিনা সততাকে, পরিশ্রমকে, দূরদর্শিতাকে, তার অর্জনকে, তার উন্নয়নকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি আজ দেশ চালাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি কখনো সন্ত্রাস করে না, আওয়ামী লীগ সন্ত্রাসী দল। সন্ত্রাসের মধ্য দিয়ে জন্ম আওয়ামী লীগের। জনগণের উত্তাল তরঙ্গে মসনদ তছনছ হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা। 20 বছর সাজা দেওয়া, আজীবন সাজা দেওয়া। বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই। বিএনপির সন্ত্রাসের ইতিহাস নেই। সন্ত্রাসের ইতিহাস আপনাদের। আমি বহুবার বলেছি, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। আপনারা যখন আওয়ামী লীগের মৌলানা ভাসানী সভাপতি ছিলেন, সেই মৌলানা ভাসানীকে আপনারা বিতাড়িত করে মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপগড় সিনেমা হল থেকে বের করে দিয়েছিলেন। আমরা আজকে এই দেশের মানুষ আমাদের নিজ দেশের থেকে আমরা আজকে পরবাসী হয়েছি। আমরা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য আদালত থেকে অনুমতি নিয়ে যখন আমরা এয়ারপোর্টে যাই, ওই এয়ারপোর্টে আমাদেরকে 1 ঘন্টা ধরে আটক রাখা হয় বিভিন্ন কারণে, এবং সহজে ছাড় দেওয়া হয় না। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। বন্ধুগণ, উন্নয়ন পরিকল্পনা টেকসই ও পরিবেশ বান্ধব করতে প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইইবির 61তম কনভেনশনের উদ্বোধন অনুষ্ঠানে সরকার প্রধান উন্নয়ন প্রকল্পের ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দেন। হাওর এলাকায় বন্যা রোধে কালভার্ট নির্মাণ করে রাস্তা তৈরি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দেখুন আতিকা রহমানের রিপোর্ট। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইবির 61তম কনভেনশন অনুষ্ঠিত হলো। সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই প্রকৌশল খাতে অবদানের জন্য প্রকৌশলী ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। পরে সরকার প্রধান বলেন, বড় প্রকল্প বাস্তবায়নের আগে জনকল্যাণের বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। এছাড়া প্রকল্পের মেয়াদ ও ব্যয়ে সাশ্রয়ী হতে হবে। যে শুধু নির্মাণের জন্য নির্মাণ করা হবে, এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কিছু লোক কাজ পাবেন, কিছু কাজ কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন, সেটার জন্য না হয়। পার্লামেন্টে আমি নিজে বলেছি, একনেকের মিটিংয়ে বলেছি, সব জায়গায় আমি এই কথাটাই বলি। আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি, অবশ্যই আমি তা অনুমোদন করব না। আর যে প্রকল্পটা শেষ করলে পরে তার থেকে দেশ কিছু লাভবান হবে, মানুষ লাভবান হবে, আমাদের কিছু উপার্জন হবে, সেটাই আমরা দেখতে চাই। প্রধানমন্ত্রী বলেন, হাওর এলাকার মাটি ভরাট করে আর কোনো রাস্তা হবে না। টেকসই উন্নয়নে প্রকৌশলীদের আরও বেশি গবেষণার তাগিদ দেন তিনি। হাওর এলাকায় ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি, সেখানে আর কোনো ওই মাটি ভরাট করে রাস্তা হবে না, যেন পানির স্রোতটা অব্যাহত থাকে। আর যে কোনো বিল খাল এগুলো করতে গেলে পর্যাপ্ত পরিমাণে কালভার্ট ব্রিজ করা দরকার। যেখানে ভেঙে যাবে আমি সেখানে কিন্তু আর মাটি ভরাট করে করতে দিই না, সেখানে ব্রিজ করা অথবা কালভার্ট করে দেওয়া। কারণ আবার যদি বন্যা আসে সেখানে তো আবার ভাঙবে। উদ্ভাবনী যে শক্তি মেধা আছে
সেটাকে কীভাবে আমরা দেশের কাজে লাগাতে পারি সেদিকে আপনারা বিশেষ দৃষ্টি দেবেন, সেটা আমি চাই। শেখ হাসিনা বলেন, সমালোচনাকারী কিছু ব্যক্তি ও দল আছে যারা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না। একটা মানুষের একটা বোধহয় প্রবৃত্তি থাকে, যা কিছু দেখুক সেটাই ভালো লাগে না। তো এই ভালো না লাগা গ্রুপ কী বললো না বললো তাতে কিছু আসা যায় না। আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কি না সেটাই আমি দেখতে চাই। যারা বলে এই রেলের কী দরকার ছিল, তো কী দরকার ছিল ওদের, আমার মনে এদের একটু ছবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কি না, টানেলে গেল কি না, এক্সপ্রেসওয়েতে উঠলো কি না, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার। আইবি নেতারা প্রকৌশলীদের প্রকৌশল সংস্থার প্রধান হিসেবে নিয়োগ, এলজিইডি, টেক্সটাইল, কৃষি ও আইসিটি প্রকৌশলীদের ক্যাডার সার্ভিসে যুক্ত করা, প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার মান বৃদ্ধি সহ বেশ কিছু দাবি তুলে ধরেন। জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধার আওতায়। আতিকা রহমান, RTV, ঢাকা। রাজধানীতে সকালে 1.5 ঘন্টায় 87 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সারাদিনের তাপমাত্রাও ছিল বেশ সহনীয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এই বৃষ্টি। আগামী 3 দিনের মধ্যে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বজ্রপাতে বাগেরহাট ও চুয়াডাঙ্গায় 4 জন মারা গেছে। দেখুন সেলিম মালিকের রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই ঢাকার আকাশ ছেয়ে যায় কালো মেঘে। 7টার পর শুরু হয় মুষলধারে বৃষ্টি, সাথে দমকা হাওয়া। প্রায় 1.5 ঘন্টার বৃষ্টিতে বিভিন্ন জায়গায় তৈরি হয় জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তরের তথ্যে এই সময় বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে 87 মিলিলিটার। অতি বৃষ্টিতে বিপাকে পড়েন শিক্ষার্থীরা, পথচারী ও অফিসকামীরাও। হঠাৎ এমন বৃষ্টির কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ। প্রায় 87 মিলিমিটার বৃষ্টিপাত করা হয় আমাদের ঢাকায়। এটা হলো আজকে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত এবং ঢাকারও সর্বোচ্চ বৃষ্টিপাত। এছাড়া প্রায় সারা বাংলাদেশে কোথাও না কোথাও বৃষ্টি হয়েছে। ঢাকা ডিভিশনে একটু বেশি, আর চিটাগং ডিভিশনে কিছু ছিল। প্রায় প্রতিটা ডিভিশনে কোথাও না কোথাও বৃষ্টি ছিল আজকে। এদিকে বাগেরহাট ও চুয়াডাঙ্গায় বজ্রপাতে 4 জন নিহত হয়েছেন। এর মধ্যে বাগেরহাটে 2 জন শ্রমিক আর চুয়াডাঙ্গার দামুরহুদায় খেতে কাজ করার সময় 2 কৃষক নিহত হন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা সহ দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। 12 তারিখের পরে বৃষ্টির ধারাটা কিছুটা কমে আসতে পারে। এরকম হয়তোবা ভারী আকারের বৃষ্টি কিংবা এরকম শিলার বৃষ্টি, এরকম বাতাস এরকম নাও থাকতে পারে, অথবা অঞ্চল ভেদে সামান্য হতে পারে। কিন্তু 12 তারিখের কাছাকাছি গিয়ে একটু কমে আসতে পারে। 13, 14, 15 তারিখের দিকে গিয়ে অনেকটা কমে আসতে পারে। সেলিম মালিক, RTV, ঢাকা। এদিকে খাল, নালা সহ যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। জলাবদ্ধতা নিরসনে 10 অঞ্চলে 10টি কুইক রেসপন্স টিম গঠন করা হবে জানিয়ে মেয়র বলেন, ই বর্জ্যের জন্য নতুন ল্যান্ডফিল্ডে আলাদা জায়গা রাখা হয়েছে। সকালে উত্তরনগর ভবনের সামনে বর্জ্য প্রদর্শনীতে এসব কথা বলেন তিনি। সাকিবুর রহমানের রিপোর্ট। সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীর বিভিন্ন খাল ও ড্রেনে পরিচ্ছন্ন অভিযান থেকে পাওয়া যায় নানা ধরনের বর্জ্য। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সুনাগরিকের দায়িত্ব পালনে বর্জ্য প্রদর্শনীর আয়োজন করে উত্তর সিটি কর্পোরেশন। শিক্ষার্থীরা জানান, সহপাঠী ছাড়াও পরিচিত জনদের সচেতন করতে ভূমিকা রাখবেন তারা। ময়লা আবর্জনা কোথায় ঠিকভাবে ফেলতে হবে, কোথায় কোনটা রাখতে হবে, নির্দিষ্ট স্থানে এটা ফেলতে হবে। ডেঙ্গু অন্য অসুখ বিসুখ হচ্ছে, তুমি ঠিকই বলছি, আমরাই আমাদের দোষের ফলাফল করছি। আমাদের চারপাশে যে বন্ধু বান্ধব আছে, আমরা তাদের ডেঙ্গুর বিষয়ে অনেকভাবে সচেতন করব। নির্দিষ্ট স্থানে ময়লা ফালানোর আমরা চেষ্টা করব। মেয়র বলেন, খালে যারা বর্জ্য ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যত পরিমাণ পানি হয়েছে, পানিটা নিষ্কাশনের জন্য ওটুক সময় দিতে হবে। আইনে যদি কোনো ধরনের এরকম ব্যবস্থা থাকে, অবশ্যই যারা জাজিম ফেলেছে, যারা এই ধরনের রিক্সা ফেলেছে, আমরা যদি দেখতে পারি তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নগরে জলাবদ্ধতার মূল কারণ বিভিন্ন খাল ও ড্রেনে ময়লা আবর্জনা জমে থাকা। তাই সুন্দর শহর গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান ঢাকা উত্তরের মেয়রের। সাকিবুর রহমান, RTV, ঢাকা।
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছে। সকালে ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামেরদি এলাকায় ট্রাক চাপায় বাবা ছেলে সহ 3 জন নিহত হন। একই উপজেলার কৈডুবিতে বাসের ধাক্কা ইজি বাইকের যাত্রী এক স্কুল ছাত্র নিহত হয়েছে। ভোরে দিনাজপুর সদরের কাউগা মোড় এলাকায় তেলবাহী ট্যাঙ্ক লরি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের সামনে ভ্যানে ঘুমিয়ে থাকায় নৈশপ্রহরী আজহার আলী ও রানা নামে 2 জনের মৃত্যু হয়। সকালে নরসিংদীর 5 দোনার চৈতাব এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক সহ 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 3 জন। সকালে নড়াইলের ধোপাখোলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে নেত্রকোনার পূর্বধলায়। এদিকে ড্রাইভারদের লম্বা সময় ধরে বিরতিহীন গাড়ি চালনায় বাড়ছে সড়ক দুর্ঘটনা। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলছেন, আনফিট চালক আর আনফিট গাড়ি দিয়ে সড়কে নৈরাজ্য চালাচ্ছেন মালিকরা। তবে অভিযোগ মানতে নারাজ পরিবহন মালিকরা। সায়দাবাদ আন্তজেলা ও নগর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেছেন, অদক্ষ চালকদের উৎপাতে সড়কে বাড়ছে দুর্ঘটনা। সড়কে নৈরাজ্য নিয়ে আশিকুল আলমের 2 পর্বের প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব। সম্প্রতি ঈদযাত্রায় 399টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 407 জনের, আহত হয়েছে 1398 জন। এসব দুর্ঘটনাই বলে দিচ্ছে কতটা গভীর সংকটে দেশের পরিবহন খাত। সড়ক নিরাপত্তার প্রতিটি ধাপেই যেন আছে বিশাল রকমের ত্রুটি। বাণিজ্যিক পরিবহনে চালকদের প্রশিক্ষণের অভাব, দক্ষ প্রশিক্ষক সংকট, বিপুল যানবাহনেরই নিবন্ধন না থাকা বাধ্যতামূলক হলেও থাকে না ফিটনেস। আর যেসব পরিবহনের আছে সেগুলোরও বেশিরভাগ ফিটনেস ছাড়পত্রই প্রশ্নবিদ্ধ। নিরাপদ সড়ক আইনের যে ব্যাপারগুলো এর প্র্যাকটিসটাই কম, এবং আমরাই কিন্তু আরও ব্যর্থতার কারণে এবং তাদেরকে নজরদারি সেভাবে রাখতে পারি না, তাদেরকে আইনের আওতায় নিতে পারি না বা তাদের সেভাবে সাজা দিতে পারি না বিধায়ী তারা আরও এইগুলো বেপরোয়া রেকলেসলি তারা গাড়ি চালাচ্ছে। তাদের আধিপত্য আছে বা সরকার এদের কাছে যে কোনোভাবে জিম্মি আছে বা এদের থেকে কিছু সুবিধা পাচ্ছে, এই জন্য এদেরকে ছাড় দিচ্ছে। তবে সড়ক দুর্ঘটনা আর নৈরাজ্যের দায় নিতে নারাজ সায়দাবাদ আন্তজেলা ও নগর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম। একটা ড্রাইভার আইতো, ওটা নামাই আরেকতাম শর্ট রোডের মধ্যে, তাহলে আরেকটা ড্রাইভার যাইতো, তাহলে কিন্তু ড্রাইভার তো শর্ট আমি এটা করবো থেকে। আমরা চাইছি টোটাল যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে, এভাবে প্রাণহানি যাতে না ঘটে। স্মার্ট বাংলাদেশ হচ্ছে স্মার্ট ড্রাইভার হোক। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলেন, আনফিট চালক আর আনফিট গাড়ি চালানোর দায় এড়াতে পারে না মালিকরা। একই চালককে অতিরিক্ত ট্রিপ দিতে বাধ্য করায় তৈরি হচ্ছে জিন ড্রাইভার, বাড়ছে দুর্ঘটনা। চালকের যেহেতু সংকট আছে, সেক্ষেত্রে আমরা দেখছি যে চালককে বেশি ট্রিপ দিতে হচ্ছে, 5টা 6টা 7টা একেবারে বিরামহীনভাবে সড়ক মহাসড়কে, এবং এই কারণে আসলে চালকরা ফ্যাটিক থাকছে, ওভার স্ট্রেসে থাকছে। সব কিছু মিলে দুর্ঘটনার ঝুঁকি আমরা দেখছি। এবং অনেক সময় চালক স্টিয়ারিংয়ের পিছনে 48 ঘন্টা বসে থাকছে, অনেকটা ভুতুরে চালকের মতো, যেটাকে আমরা জিন ড্রাইভার বলি। সাধারণ একজন চালকের পক্ষে এটা অসম্ভব। 2010 সালে স্পিড লিমিট নিয়ে হাইকোর্টের নির্দেশনা না মানায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে মত যোগাযোগ বিশেষজ্ঞের। আশিকুল আলম, RTV, ঢাকা। সড়ক দুর্ঘটনায় চালক, মালিক, হেলপার যারই গাফিলতি থাকবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাই এর 10ম মহাসমাবেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় 14 জন প্রাণ হারাচ্ছেন জানিয়ে মন্ত্রী বলেন, দুর্ঘটনা প্রতিরোধে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী সহ সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সড়ক দুর্ঘটনার কারণগুলো এখন পর্যন্ত আমরা বুঝতেছি, সচেতনতার অভাব। আমি যেটা বলছি, অদক্ষ ও অশিক্ষিত চালক, আমরা সেইখানে দক্ষ চালকের যাদের হাতে স্টিয়ারিংটা থাকে সেইটার ব্যবস্থা আমরা করতে চাচ্ছি। সেখানেও আপনাদের সহযোগিতার আমাদের প্রয়োজন রয়েছে। টাকার বিনিময়ে জালিয়াতি করে নেওয়া কারিগরি শিক্ষা বোর্ডের 5000 জাল সনদ চিহ্নিত করে বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে। জালিয়াতির সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানায় গোয়েন্দা পুলিশ। রিমান্ডে জাল সনদ চিহ্নিত করার উপায় বলেন কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞ AKM শামসুজ্জামান। জালিয়াতির ঘটনা ধামাচাপা দিতে কিছু সাংবাদিক ও দুদক কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা দেওয়ার কথাও স্বীকার করেছে সে।
দেখুন সাদিয়া কানিজের রিপোর্ট। টাকার বিনিময়ে কারিগরি শিক্ষা বোর্ডের জাল সনদ ও নম্বরপত্র বিক্রির অভিযোগে গত 31 মার্চ বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞ শামসুজ্জামানকে হাতে নাতে ধরে গোয়েন্দা পুলিশ। বছরের পর বছর ধরে 5,000-এরও বেশি মানুষের কাছে টাকার বিনিময়ে কারিগরি বোর্ডের জাল সনদ ও ভুয়া নম্বরপত্র বিক্রি করেছে সে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বলেন, রিমান্ডে শামসুজ্জামান জাল সনদ ও ভুয়া নম্বরপত্র চিহ্নিত করার উপায় বলেছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা বছরের পর বছর যে সকল মার্কশিট সার্টিফিকেট বিক্রি করে সেগুলি কিভাবে শনাক্ত করে বাতিল করা যায় সেই সম্পর্কে শামসুজ্জামান গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন, যা আমরা কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মহোদয়ের কাছে এবং সংশ্লিষ্ট বোর্ডকে আমরা জানাবো এবং বুয়েটের যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে কিভাবে এই কাজটা করা যায় সে সম্পর্কে আমরা সাজেশন দিব। ডিবি প্রধান জানান, জালিয়াতির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। এরই মধ্যে যাদের নাম এসেছে তারা চাইলে গোয়েন্দা পুলিশ বা সরাসরি শামসুজ্জামানের মুখোমুখি হতে পারেন। জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছে আমাদের ডিসি মশিউর অলরেডি টেলিফোন করেছে যে গ্রেপ্তারকৃত যে রিমান্ডে আসা শামসুজ্জামানের সাথে যদি মুখোমুখি হতে চায় অথবা কোনো কথা বলতে চায় সে তারা কথা বলতে ইচ্ছা করলে পারে। আমরা মনে করি যে আমরা অন্যায়ভাবে কারো নামও বলতে চাই না, অন্যায়ভাবে কেউ হয়রানির শিকার সেটা আমরা বলতে চাই না। অনেকের নাম আমাদের কাছে এসেছে। আমরা মনে করি এটার সাথে যারাই জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং তাদের যথাযথ কর্তৃপক্ষকে আমরা চিঠি পাঠাবো। জালিয়াতি করে নেয়া 5,000 জাল সনদ ও নম্বরপত্র চিহ্নিত করে বাতিলের উদ্যোগ গ্রহণ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। আগামীকাল প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী। এরপরে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও SMS এর মাধ্যমে ফল জানতে পারবেন। এর জন্য ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে। এছাড়াও ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে, বোর্ডের নামে প্রথম 3 অক্ষর লিখে স্পেস দিয়ে, রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাশের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি SMS এ জানা যাবে ফল। গেল 15 ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় 12 মার্চ। চলতি বছর এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী 20,24,192 জন। নির্দিষ্ট কোনো ভোগ্য পণ্যের অর্ধেক একক কোনো প্রতিষ্ঠানের হাতে কুক্ষিগত থাকলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হওয়াটা স্বাভাবিক, এমন মন্তব্য করেছেন ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। সকালে কারওয়ানবাজার TCB ভবনে ক্যাবের প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তিনি। ক্যাবকে আরও কার্যকরী হওয়ার আহ্বান জানিয়েছে শফিকুজ্জামান। তিনি বলেন, একক কোম্পানির হাতে বাজার ছেড়ে না দিয়ে বিকল্প সৃষ্টির পরিকল্পনা করতে হবে। এ সময় নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে ক্যাব সভাপতি গোলাম রহমান প্রতিযোগী মনে না করে ভোক্তা অধিকারকে তাদের সহযোগী হিসেবে কাজ করার তাগিদ দেন। তো সেই কারণে আমাদের ভয়েসটা আরো বেশি বাড়াতে হবে এবং বাড়ানো পার্মানেন্ট অফিস আমাদের হয়তো এবং সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে প্রতিফলন করার জন্য কোনো মন্ত্রণালয় নাই। ক্যাবের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে বলে আসছি যে বাণিজ্য মন্ত্রণালয়ের 2টি বিভাগ, একটি কনজিউমার্স অ্যাফেয়ার্স, একটি বিজনেস অ্যাফেয়ার্স, তাহলে ভোক্তাদের বিষয়গুলি নীতি নির্ধারণের পর্যায়ে অধিক গুরুত্ব সহকারে উপস্থাপিত হবে। প্রতিদিন 5,000 টন তেল চিনি যেখানে লাগে সেখানে কোনো কোম্পানির যদি মার্কেট শেয়ার হয় 2,000 টন, সে যদি কোনোভাবে আপনার সেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায় তাহলে টোটাল সাপ্লাই চেনটা কিন্তু আপনার কলাপস করবে। তখন আপনি 170 টাকার তেল আপনি 500 টাকায় পাবেন না। আমরা এখনো বিকল্প তৈরি করতে পারিনি, যেটা টিসিবির মাধ্যমে চেষ্টা করা হচ্ছে।
ভারত মহাসাগরের সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্তি ঠিক 1 মাস পর আগামী সোমবার কক্সবাজারের কুতুবদিয়ায় ভিড়ছে জাহাজ এমভি আবদুল্লাহ। কুতুবদিয়ায় পৌঁছার দুদিন পর পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ফেরার কথা রয়েছে। সেখানে বাকি পণ্য খালাস করা হবে। 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ এখন বঙ্গোপসাগরে জলসীমা প্রবেশ করেছে বলে জানিয়ে জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের কর্মকর্তা মিজানুল ইসলাম। এ সময় তিনি বলেন, গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরে জলসীমায় জাহাজটি পৌঁছেছে। 13 মে বিকেল নাগাদ আবদুল্লাহ কুতুবদিয়া পৌঁছাতে পারে। জাহাজটি কুতুবদিয়া পৌঁছানোর পর নাবিকরা জাহাজে করেই চট্টগ্রামে আসবে নাকি আগেই জাহাজ থেকে নেমে যাবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। নড়াইলের মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। এদিকে দুপুরে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, এই ঘটনার পর গতকাল রাতে আরও দুজন গুলিবিদ্ধ হয়েছে। সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালের সঙ্গে আরেক সাবেক ইউপি সদস্য আকরাম হোসেনের দীর্ঘদিন ধরে সামাজিক দ্বন্দ্ব ছিল। এ নিয়ে দুপক্ষের একাধিক মামলাও আছে। এর জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। গতকাল সন্ধ্যা 4:30টার দিকে উপজেলার কুন্দুশি এলাকায় মোস্তফা কামাল গুলিবিদ্ধ হন। পরে ঢাকায় নেবার পথে তার মৃত্যু হয়। ডোর ফর ইনক্লুসিভ সোসাইটি ডিআইএস এর 8তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানী একটি হোটেলে ডিআইএস এর বার্ষিক অনুষ্ঠানে গেল বছরগুলোর অর্জন ও আগামীতে কোন পরিকল্পনায় কাজ করতে হবে তা নিয়ে আলোচনা হয়। ডোর ফর ইনক্লুসিভ সোসাইটি মূলত অলাভজনক একটি সংস্থা যারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমাজ তৈরিতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। আগামী বছরগুলোতে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে আরও কাজ করার প্রতিশ্রুতি দেন বক্তারা। অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, স্মার্ট মোবাইল ফোন ও বিশেষ ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। So nobody is disabled. আপনি যদি চিন্তা করেন ডিসেবল, ইউ আর ডিসেবল। ইফ ইউ থিঙ্ক ইউ আর নট ডিসেবল, ইউ আর নট ডিসেবল। প্রতিটি ব্যক্তি, প্রতিটি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে এক দৃষ্টিতে উনি দেখেন। সো দেয়ারফর আমাদের কোনো মতে মনে করা উচিত না আমি পিছের বেঞ্চের মানুষ। আমরা একীভূত সমাজ গড়ার স্বপ্ন দেখছি। এটা তখনই সম্ভব যখন কিনা প্রত্যেকটা ব্যক্তি তার জায়গা থেকে এগিয়ে আসবেন, তার সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে যখন আমাদের এই প্রতিবন্ধী জনগোষ্ঠী যারা আছেন, ভাই বোন যারা আছেন, তাদেরকে সহায়তা করবেন, সহযোগিতা করবেন সহমর্মিতার সাথে, তখনই এটা সম্ভব হবে। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ ও ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের যৌথ আয়োজনে 29তম ইউএস ট্রেড শো 2024-এ অংশগ্রহণ করেছে রিমার্ক এলএলসি, ইউএস এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবির বিশ্ববিখ্যাত কালার কসমেটিক্স ব্র্যান্ড হারল্যান্ড। 9 মে থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী ইউএস ট্রেড শো এর আজ ছিল শেষ দিন। বরাবরের মতোই আমেরিকান কোম্পানির ব্র্যান্ড হারল্যান্ডের পণ্য সমৃদ্ধ রিমার্ক হারল্যান্ডের গ্র্যান্ড প্যাভিলিয়ন আলাদাভাবে দর্শনার্থীদের নজর কেড়েছে। মেলার শেষ দিন উপস্থিত ছিলেন হারল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা পরিমণি এবং হারল্যান্ডের ডিরেক্টর চিত্রনায়ক শাকিব খান। অথেন্টিক প্রসাধনী প্রাপ্তির নিশ্চিতে হারল্যান্ড আন্তর্জাতিক মানের খ্যাতনামা সব কসমেটিক্স ও প্রসাধনী পণ্য প্রাপ্তি নিশ্চিত করছে উল্লেখ করে হারল্যান্ডের অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরেন তারা। আমি আশা করব দিন দিন এটা আরো বাড়বে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত হবে। যে যত দিন যাচ্ছে তত রিমার্ক হারল্যান্ডের ঝড়টা আরো বেগবান হচ্ছে। রিমার্ক হারল্যান্ডের ঝড় গোটা পৃথিবীতে বয়ে যাচ্ছে। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পৃথিবীতে আঘাত হেনেছে শক্তিশালী সৌরঝড়। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। সৌরঝড়ের কারণে স্যাটেলাইট ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে গেল 2 দশকের মধ্যে পৃথিবীতে আঘাত হানা সৌরঝড়ের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী সৌরঝড়। মার্কিন সংস্থা স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টার বলছে, সূর্য যখন প্রচুর পরিমাণ শক্তি উদ্রে দেয় ঠিক সেই সময় এই ঝড়ের সৃষ্টি হয়। এদিকে সৌরঝড়ের কারণে উত্তর ইউরোপ এবং অস্ট্রেলিয়াতে অরোরা বা মেরুজ্যোতি দেখা গেছে।
ইসরায়েলের রামিয়া সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার লেবাননে দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জবাবে শনিবার হিজবুল্লাহ এই পাল্টা হামলা চালায় বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা। তবে হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে গেল 24 ঘন্টা ইসরায়েলি হামলায় গাজা অঞ্চলের নিহতের সংখ্যা 40 ছাড়িয়েছে। এছাড়াও গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 35,000 ছাড়িয়েছে বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। জানাবো খেলার খবর। ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ সিরিজের শেষ টি-20তে কাল মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু সকাল 10টায়। সিরিজের শেষ ম্যাচেও জয়ের ছন্দ ধরে রেখে বিশ্বকাপ যাত্রা করতে চায় টিম টাইগার্স। নাজমুস সাকিবের রিপোর্ট। জিম্বাবুয়েকে বলা হয় বাংলাদেশের অসময়ের বন্ধু। যখনই টাইগাররা ব্যর্থতার চাদরে ঢাকা পড়ে তখনই জয়ের ছন্দ ফেরাতে বাংলাদেশে আগমন ঘটে রোডিশিওদের। টি-20 বিশ্বকাপ সামনে রেখে লাল সবুজ ছেলেদের আত্মবিশ্বাস বাড়াতে খেলতে আসা 5 ম্যাচ টি-20 সিরিজের 4টিতে হেরেছে সিকান্দার রাজা বাহিনী। পরিসংখ্যান বলছে ক্রিকেটের সীমিত ফরম্যাটে এখন পর্যন্ত 23 দেখায় বাংলাদেশের 16 জয়ের বিপরীতে জিম্বাবুয়ের সফলতা এসেছে মাত্র 7 বার। এই হিসেবকে পুঁজি করে সিরিজের শেষ ম্যাচেও জয় নিয়ে টি-20 বিশ্বকাপের উদ্দেশ্যে উঠতে চায় নাজমুল শান্তর দল। তবে বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজেও টপ অর্ডার ব্যাটারদের ছন্দহীনতা চিন্তার ভাঁজ ফেলেছে টিম ম্যানেজমেন্টের কপালে। মিরপুরে শেষ টি-20তে সেই চিন্তা থেকে কিছুটা মুক্তি পেতে দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রত্যাশায় টিম টাইগার্স। নাজমুস সাকিব, RTV, ঢাকা। দর্শক, সন্ধ্যা সংবাদ এই পর্যন্ত। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।